হ্যালো স্টুডেন্টস, আমি সৃজা। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রথম পাঠের তৃতীয় অধ্যায় অর্থাৎ ইলিয়াস গল্পের বিষয়বস্তু আলোচনা করব। আজকের এই ক্লাস তোমাদের এই গল্পটি আরো ভালো করে বুঝতে এবং লেখক সম্পর্কে কিছু কথা জানতে সাহায্য করবে। ইলিয়াস গল্পের লেখক লিও টলস্টয়। লিও টলস্টয়ের আসল নাম লিয়েভ নিকোলায়েভিচ টলস্টয়। তিনি 1828 সালের রুশ সাম্রাজ্যের টুলা প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং 1910 সালে 82 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। লিও টলস্টয় তার আত্মজীবনী লিখেছিলেন, যে আত্মজীবনী 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডের নাম চাইল্ডহুড, দ্বিতীয় খণ্ডের নাম বয়হুড এবং তৃতীয় খণ্ডের নাম ইউথ। ইলিয়াস গল্পটি লিও টলস্টয়ের 23 টেলস নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। ইলিয়াস গল্পটিকে বাংলায় তর্জমা করেছেন শ্রী মনীন্দ্র দত্ত মহাশয়। ইলিয়াস গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিয়ের ঠিক 1 বছরের মধ্যে ইলিয়াসের পিতা মারা যান। স্বাভাবিকভাবেই সমগ্র পরিবারের দায়িত্ব এসে পড়ে ইলিয়াসের কাঁধে। ইলিয়াসদের সেই সময় 7টি ঘটকি, 2টি গরু এবং মাত্র 20টি ভেড়া ছিল। বোঝা যাচ্ছে ইলিয়াস একজন পশুপালক পরিবারের সন্তান। কাজেই পশুপালনের মধ্য দিয়েই তাদের জীবিকার্জন করতে হতো। এই মুহূর্তে চরম অর্থ সংকটের মধ্য দিয়ে যেতে হয় ইলিয়াস, তার স্ত্রী শামসেমাগে এবং তার পরিবারকে। শুরু হয় তাদের কঠোর লড়াই। 35 বছরের কঠোর পরিশ্রমের পর ইলিয়াস এবং তার স্ত্রীর সেই 7টি ঘটকি এসে দাঁড়ায় 200টি ঘোড়ায়, 2টি গরুর সংখ্যা এসে দাঁড়ায় 150টিতে এবং 20টি ভেড়ার সংখ্যা এসে দাঁড়ায় প্রায় 1200 ভেড়ায়। কাজেই বোঝা যাচ্ছে তাদের পরিশ্রমের পরিমাণটা। সমস্ত কিছু ঠিকই ছিল, কিন্তু তার মধ্যেও যেন কোথাও একটা মানসিক শান্তির অভাব তাদের মধ্যে সবসময় ছিল। এই গল্পটির পরবর্তী অংশে আমরা দেখতে পাবো সেই মূল বার্তা, যে মূল বার্তাটি লেখক এই গল্পের মধ্য দিয়ে দিতে চেয়েছেন। অর্থাৎ অর্থই সমস্ত সুখের মূল উৎস নয়। অর্থ বেঁচে থাকার জন্য প্রয়োজন ঠিকই, কিন্তু জীবনের সব সুখ দিতে অর্থ ব্যর্থ। এত অর্থ, এত ঐশ্বর্য লাভ তো তারা করলো ঠিকই, কিন্তু কোথাও যেন শান্তি তাদের মধ্যে ছিল না। যে সুখের সন্ধান তারা দীর্ঘ 35 বছর দিয়ে করে এসেছে, সেই সুখ তারা যেন এত অর্থ, এত ঐশ্বর্য ফিরে আসার পরেও পায়নি। কারণগুলো এক এক করে এবার আমরা আলোচনা করি। প্রথম কারণ, ইলিয়াসের 2 পুত্র সন্তান এবং 1টি কন্যা সন্তান ছিল। গল্পে আমরা দেখতে পাবো এই 2 পুত্র সন্তান যখন অর্থনৈতিক সচ্ছলতা ছিল না, তখন বাবা মাকে অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রীকে বিভিন্ন কাজে ভীষণভাবে সাহায্য করেছে। কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসার পর তার বড় ছেলেটি এবং ছোট ছেলেটি দুজনেই কেমন যেন পাল্টে যেতে থাকে। এত ঐশ্বর্য, এত অর্থ তাদের চারিত্রিক দৃঢ়তা ধীরে ধীরে নষ্ট করতে থাকে। বড় ছেলেটি মারামারি করতে গিয়ে প্রাণ হারায় এবং ছোট ছেলেটি একটি ঝগড়ুটে বউকে বিয়ে করে নিয়ে আসে এবং নানা অশান্তির কারণে ইলিয়াস এবং তার স্ত্রী কিছু সম্পত্তি দিয়ে সেই ছোট ছেলেটিকে তার বউ সমেত বাড়ি থেকে বের করে দেয়। শুরু হয় ইলিয়াসের জীবনে আরও এক অশান্তি, আরও এক অসুখের বা অসুখী মানুষের কারণ। ঠিক এর পরের বছর গ্রামে দেখা দেয় এক মারাত্মক দুর্ভিক্ষ, এক যেন মরক। তার অনেকগুলো ঘোড়া, অনেকগুলো ঘটকি, সমস্ত কিছু প্রায় মরে যায় এবং এরপরেই কিরবিজ নামক সেই উপজাতি সম্প্রদায়ের ডাকাতরা ইলিয়াসের সমস্ত ভালো ঘটকিগুলোকে লুট করে নেয়। বাকি যে সম্পত্তি বেঁচে থাকে সেই সম্পত্তি বিক্রি করে দিতে বাধ্য হয় ইলিয়াস এবং তার স্ত্রী নিজেদের অন্ন উপার্জনের জন্য। শুরু হয় এক মারাত্মক লড়াই, শুরু হয় আবারও সেই এক চূড়ান্ত অর্থনৈতিক সংকট।
এরপর গল্পের পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই মোহাম্মদ শাহ নামে একজন প্রতিবেশী ইলিয়াস এবং তার স্ত্রীর দুঃখের অবস্থা দেখে, তাদের পরিণতি দেখে, যে ইলিয়াসদেরকে নিয়ে একদিন সবাই ঈর্ষা করত, যারা বলতো ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, সেই ইলিয়াসের এত দুঃসময় দেখে মোহাম্মদ শাহ নামক ব্যক্তিটি ব্যথিত হন এবং তিনি সিদ্ধান্ত নেন ইলিয়াস এবং তার স্ত্রীকে নিজের বাড়িতে রাখার। দেখা যায় ইলিয়াস এবং তার স্ত্রী মোহাম্মদ শাহের বাড়িতে থাকতে রাজি হন এবং তার বিনিময়ে কিছু কাজকর্মেও যোগদান করেন, যেমন কুমিশ বানানো কিংবা মোহাম্মদ শাহের বাড়িতে পশু পালনে সাহায্য করা। এবার যদি আমরা চলে আসি গল্পের শেষ পর্বে, আমরা দেখতে পাবো একদিন মোহাম্মদ শাহের বাড়িতে কিছু অতিথি আসে। মোহাম্মদ শাহ ইলিয়াস এবং তার স্ত্রীকে সেই অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্যে নিয়ে আসেন। তারা ইলিয়াসকে দেখে চিনতে পারেন এবং ইলিয়াসকে এবং তার স্ত্রীকে প্রশ্ন করেন তাদের বর্তমান যে পরিস্থিতি, যে অর্থ সংকট, পরনির্ভরশীল হয়ে যে বেঁচে থাকা, সেই পরিস্থিতি এবং আগের যে অর্থনৈতিক যে পরিস্থিতি, অর্থ ঐশ্বর্যময় যে পরিস্থিতি, তার কথা চিন্তা করে কতটা দুঃখ, কতটা কষ্ট ইলিয়াস এবং তার স্ত্রীর হয় সে কথা জিজ্ঞেস করে। দেখা যায় ইলিয়াস এবং তার স্ত্রী জানায় এই আগের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির তুলনা করে তাদের মধ্যে কষ্টের পরিমাণ একেবারেই নেই, কারণ দীর্ঘ ৩৫ বছর ধরে কঠোর পরিশ্রম করে তারা যে সুখ খুঁজেছে, যে সুখের সন্ধান তারা করেছে, সে সুখ তারা পায়নি, শুধু অর্থ উপার্জন করতে পেরেছে। সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে তাদের থাকতে হয়েছে, তাদের অর্থ না লুট হয়ে যায়, তাদের পশুগুলো, ভালো যে পশুগুলো, তারা যাতে লুট না হয়ে যায়, কিংবা তাদের কর্মচারীরা ভালো করে কাজ করছে কিনা সেই নিয়েও দুশ্চিন্তার শেষ তাদের মধ্যে থাকে না। কিন্তু এখন এতটা অর্থনৈতিক সচ্ছলতার অভাব, এতটা খারাপ অবস্থার মধ্যে অন্যের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা সত্ত্বেও যে সুখ তারা ৩৫ বছর ধরে খুঁজেছে, সেই সুখ যেন তারা এখন এসে পেয়েছে। তারা বুঝতে পেরেছে সুখের আসল উৎস টাকা পয়সা নয়। অর্থ মানুষের প্রয়োজন মেটায় ঠিকই, মানুষের শখ আহ্লাদ পূরণ করে ঠিকই, কিন্তু সুখ কিনে দিতে পারে না। অর্থ সুখের কাছে পরাজিত। এই যে চরম বাস্তব, এই যে চরম সত্যতা, এই সত্যতা ইলিয়াস এবং তার স্ত্রী উপলব্ধি করেছে তাদের এই দুরবস্থার মধ্য দিয়ে। তারা উপলব্ধি করেছে আত্মচিন্তায় মগ্ন থাকলে, ঈশ্বর চিন্তায় নিজেকে নিয়োজিত করতে পারলে, একে অপরের সঙ্গে সময় কাটাতে পারলে যে সুখ পাওয়া যায়, সেই সুখ অর্থ ঐশ্বর্য দিতে ব্যর্থ। ইলিয়াস এবং তার স্ত্রীর জীবন কাহিনীর মধ্য দিয়ে লিও টলস্টয় আমাদের এই বার্তাই দিতে চেয়েছেন এই গল্পে। গল্পটি পুরোটা আলোচনা করার পর তোমাদের কাছে নিশ্চয়ই গল্পের বিষয়বস্তু এবং মূল বার্তাটি পরিষ্কার হয়েছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে এই গল্পের কিছু সম্ভাব্য প্রশ্ন আলোচনা করব। আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসব আচার্যর আরও একটি ক্লাস। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।